ওয়েলকাম টু কেরিয়ার প্লাস। আমি আকিব স্যার। কেরিয়ার প্লাসের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার নতুন ও আপডেটেড সিলেবাস ওরিয়েন্টেড গণিতের লাস্ট রিহার্সাল ক্লাস। আমরা তোমাদের সুবিধার জন্য এর আগে একটা ক্লাস করিয়েছি। এটা আজকে প্র্যাকটিস সেট 2 নিয়ে আজকে আলোচনা করব। তো আসন্ন পরীক্ষায় নিজেকে বুস্ট করার জন্য ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করছি আজকের ক্লাস প্র্যাকটিস সেট 2। প্রথমে শুরু করার আগে বলে রাখি যে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বারবার সেগুলোকে দেখবে, অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্ক নিয়ে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন, এক ব্যক্তি 500 টাকায় একটি ঘোড়া ও গাড়ি কিনল। ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রয় করে। দেখা যায় মোটের উপর 2% লাভ হয়েছে। ঘোড়াটির ক্রয় মূল্য কত? তাহলে এইভাবে যখন দেয়া থাকবে, দেখো মোট ঘোড়া এবং ঘোড়া এবং গাড়ি দুটো মিলিয়ে কত টাকা বলে দিয়েছে? 500 টাকা। ঘোড়াটাতে লাভ করেছে 20% আর গাড়িটাতে লাভ করেছে 10%, কিন্তু মোটের উপর লাভ হয়েছে 2%। তাহলে আমাদের যখন অঙ্কে মোটের উপর লাভটা আমাদের বলে দেয়, তখন আমরা কিভাবে করতে পারি? অ্যালিগেশন মেথড ইউজ করতে পারি। ঠিক আছে, দেখো ঘোড়া আর গাড়ি, ঠিক আছে, ঘোড়া এবং গাড়ি। তাহলে দেখো ঘোড়াটা বিক্রি করেছে কত? 20% প্রফিট, লাভে। তার 20% প্রফিট মানে তাহলে 100 টাকায় কিনে বিক্রি করছে কত টাকায়? 120 টাকায় না, তাই না? তাই এখানে লিখবে 120। ঠিক একই রকম গাড়িতে কিন্তু 10% লোকসানে বিক্রি করছে। তার মানে 100 টাকায় কিনে ক টাকায় বিক্রি করছে? 90%। 10% লোকসানে বিক্রি করলে 90%, তাহলে গাড়ি হচ্ছে 90। এবার ঘোড়া এবং গাড়ি দুটো মিলিয়ে মোটের উপর কত বলে দিয়েছে? 2% লাভ। 2% লাভ মানে 100-র সঙ্গে 2 যোগ করবো, তার মানে 102। 102। তাহলে এবার দেখো অ্যালিগেশন মেথড ইউজ করার নিয়ম হচ্ছে, আমরা অ্যালিগেশন মেথড থেকে যেটা পাই সেটা হচ্ছে রেশিও পাই। তাহলে 120 এবং 2 বিয়োগ করলে কত হবে? 18। আর 90 আর 102 এদের গ্যাপ কত হচ্ছে? এটা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? রেশিও পেলাম, অর্থাৎ ঘোড়া এবং গাড়িটি দামের অনুপাত কত? 12:18। একে তাহলে ছোট করে দিই। 6 দিয়ে কাটলে এটা 2, 6 দিয়ে কাটলে 3, তার মানে 2:3 পেলাম। 2:3। এবার চিন্তা করো, আমাদের চেয়েছে কি ঘোড়ার ক্রয় মূল্য, তাই না? তাহলে আমরা ঘোড়া এবং গাড়ি মিলিয়ে তো আমরা কিনেছিলাম 500 টাকায়। 500 টাকায় কিনেছিলাম, তার মানে এই যে 2 + 3 এই দুটো কত? মোট কত? 5। তার মানে 5 ভাগ মানেই 500 টাকা। 5 ভাগ মানেই 500 টাকা। তাহলে আমার চেয়েছে কার? আমার চেয়েছে ঘোড়া। তাহলে ঘোড়ার তো 2 ভাগ, 2 ভাগ মানে কত হবে? 200 টাকা। আর যদি আমাদের গাড়ি চাইতো, গাড়ি তো 3 ভাগ, তাহলে 1 ভাগ মানে 100 টাকা, 3 ভাগ মানে 300 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কত হলো? 200 টাকা হয়ে গেল আনসার। 200 কোথায় রয়েছে? অপশান সি। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে পরের অঙ্কে দেখা যাক। পরের অঙ্ক বলেছে কোনো পরীক্ষায় পাস নম্বর 16%, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে যায়। তাহলে পরীক্ষায় মোট কত নম্বরের ছিল? ভালো করে বোঝো। একজন পরীক্ষার্থী পেয়েছে কত? 55 পেয়েছে, কিন্তু 25 নম্বরের জন্য ফেল করে যায়। তার মানে পাস নম্বরটা কত? পাস করতে গেলে কত পেতে হবে? সে তো অলরেডি 55 পেয়েছে। 55 অলরেডি পেয়েছে, তাহলে 25 নম্বরের জন্য ফেল করেছে মানে যদি আরও 25 পেয়ে যেত তাহলে পাস করে যেত না? তাহলে পাস নম্বরটা কত? 10, 80 নম্বর। তাহলে পাস করতে গেলে 80 নম্বর পেলেই পাস হয়ে যেত। এবার কি ভালো করে বোঝো। তার মানে পাস নম্বরের পার্সেন্টেজ ভ্যালুটা কত বলে দিয়েছে? 16%। তার মানে এই যে 80 নম্বর, এইটা মানে কত? 16% না? তার মানে 16% মানেই কত? 80। তাহলে আমাদের মোট নম্বর কত? 100। তার মানে চিন্তা করো, তাহলে চিন্তা করো 16%, আমি তোমাদের বোঝার জন্য এইভাবে করি। 16% মানে আমরা যদি 80 বলতে পারি,
তাহলে আমরা 1% মানে কি, 1% মানে তাহলে 5/16 আর 100% মানে কত হবে 500, তাই না? তাহলে মোট পরীক্ষায় নম্বর কত ছিল 500 নম্বর। তাহলে মোট পরীক্ষায় নম্বর কত 500 নম্বর। এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। আশা করি সকলে বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, পরের অঙ্কে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি, যেহেতু ক্লাসটা আমাদের কেরিয়ার প্লাস সুপারভিশনের তত্ত্বাবধানেই হচ্ছে, তো আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কিছুদিনের মধ্যেই হতে চলেছে। তোমরা জানো 1 তারিখ এবং 8 তারিখ। তোমরা যারা বেস্ট স্টাডি মেটেরিয়াল নিতে চাইছো তারা এই ব্যাচে কিন্তু যোগদান করতে পারো। এতে করে কি পাবে তোমরা, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট 40টা ফুল মক টেস্ট আছে, যা তোমাদের পরীক্ষার যে বিষয় বা পরীক্ষার যে প্রস্তুতি তাকে আরও ত্বরান্বিত করবে। এতে তোমরা কি কি পাবে না, জিকে এক্সপ্লানেশন পাবে, প্রত্যেকটা জিকের আপ টু ডেট জিকের এক্সপ্লানেশনস থাকবে, ম্যাথ ও রিজনিংয়ের সলিউশন পাবে, সব কিছুই পাবে কিন্তু তোমরা পিডিএফ আকারে। ওকে, তাহলে যারা যোগদান করতে চাও তোমরা কিন্তু যে নাম্বারটা রয়েছে সে নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে 40 কিলোমিটার ডিস্টেন্সে মানে গতিবেগে যাচ্ছে এবং বি থেকে এ তে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। তাহলে সম্পূর্ণ যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ, এই গড় গতিবেগের অঙ্ক কিন্তু তোমাদের গ্রুপ সিরিতে দেবে। গড় গতিবেগ মানে কি, একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। ধরো এ একটা স্টেশন, বি একটা স্টেশন, এ স্টেশনে যখন এ স্টেশন থেকে যখন বি স্টেশনে যাচ্ছে তার স্পিড কত 40 কিলোমিটার পার আওয়ার। আবার বি স্টেশন থেকে যখন এর দিকে যাচ্ছে তখন তার স্পিড কত 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে আমাদের গড় গতিবেগ, গড় গতিবেগ কি, গড় গতিবেগ, গড় গতিবেগ মানে এখানে একটা জিনিস খেয়াল রাখবে, দেখো দুটো ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা তো সেম, তাই না? যখন ডিস্টেন্সটা সেম হয় তখন তোমরা কি করবে, 2 ইন্টু, এটা মনে রাখবে, 2 ইন্টু যাওয়ার গতি, যাওয়ার গতি মানে কত, যাচ্ছে কত কিলোমিটার স্পিডে 40, ঠিক আছে, ইন্টু আসার গতি, আসার স্পিড কত 60 কিলোমিটার পার আওয়ার্সে আসছে, তাহলে 60। আর নিচে কি করবে, এই 60 আর 40 যোগ করে দেবে, অর্থাৎ যাওয়ার গতি আর আসার গতি যোগ করে দেবে। তাহলে আমি যদি একবারে করে দিই 40 আর 60 কত হবে 100, এই শূন্য শূন্য কাটলাম, এই শূন্য শূন্য কাটলাম, তাহলে গড় গতিবেগ কত পাবো, 4 6 24 2 48, তাহলে এই 48ই হয়ে গেল তোমার ফাইনাল আনসার। তাহলে 48 কোথায় রয়েছে, অপশান বি এতে রয়েছে। ঠিক আছে, তাহলে গড় গতিবেগ পেলে তোমরা এইভাবে শর্টে করে দিতে পারবে। একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, উভয় ক্ষেত্রে যেন ডিস্টেন্সটা সেম হয়। চলো পরের অঙ্কে যাওয়া যাক। এখানে একটা অঙ্ক দিয়েছে চতুর্থ সমানুপাতিক নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো আমরা কি জানি, একটা সমানুপাত তৈরি করতে গেলে মোট কটা পদ দরকার। ধরো এটা এ, ঠিক আছে, একটা সমানুপাত তৈরি করতে গেলে 4টে পদ দরকার। যেমন ধরো এ ইস টু বি সমানুপাতি বা প্রপোর্শন সি ইস টু ডি। তার মানে কি, তার মানে হচ্ছে এরা যে অনুপাতে থাকবে এরাও কিন্তু সেম অনুপাতেই থাকবে। এটাই হচ্ছে সমানুপাতের বেসিক কনসেপ্ট। এবার চিন্তা করো, তাহলে আমরা কি বলতে পারি, ফার্স্ট বাই দ্বিতীয় মানে প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ। তাহলে প্রথমটা কত, প্রথমটা বলে দিয়েছে 5-এর কিউব, প্রথম বলে দিয়েছে 5-এর কিউব, 5-এর কিউব মানে কত 125 না, 5-এর কিউব মানে 5 গুণিতক 5 গুণিতক 5 মানে 5 5 25, 5 25 125, ডিভাইডেড বাই দ্বিতীয় কত, দেখো 5 স্কোয়ার টি, 5 স্কোয়ার টি মানে 5-এর স্কোয়ার কত 5 5 25, 5 5 25 আর টি সমান তৃতীয় অনুপাতটা বলে দিয়েছে 5t স্কোয়ার, 5t স্কোয়ার। আর চতুর্থটা আমাদের চেয়েছে, চতুর্থটা আমরা জানি না। ঠিক আছে, কাটাকুটি করি, 25 দিয়ে 125 কাটলে কত হবে 5 25 125, আর এই 5 আর এই 5 কেটে গেল। তাহলে চতুর্থ সমানুপাতি কত হবে, এইখানটা লক্ষ্য করে একটা টি পড়ে আছে আর এইখানটা একটা টি স্কোয়ার রয়েছে, এদের তাহলে কোনাকুনি যখন গুণ করব তাহলে কি হবে টি ইন্টু টি স্কোয়ার মানে কত হবে টি কিউ, তাই না? তাহলে সঠিক উত্তরটা কোথায় রয়েছে, অপশান এ তে রয়েছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাওয়া যাক।
পরের অঙ্ক কি বলেছে? পরের অঙ্ক বলেছে যদি 8জন টাইপিস্ট দিনে 6 ঘন্টা টাইপ করে একটি বইয়ের পাণ্ডুলিপি টাইপ করতে 15 দিন সময় নেয়, তাহলে 9জন টাইপিস্ট প্রতিদিন 8 ঘন্টা টাইপ করে একই কাজ শেষ করতে কত দিন লাগবে? তাহলে ভালো করে বোঝো। তাহলে এখানে লোক আছে, তাই না? তাহলে লোক মানে সেটাকে কি ধরবো? এম, মানে ম্যান, এম। আর কি আছে? সময় দেওয়া আছে, তাই না? সময় দেওয়া আছে, সময়টা কত? টাইম, সময়টা দেওয়া আছে টাইম, মানে এটা টি ধরবো। তারপর কি রয়েছে? সময় রয়েছে, সময়টা কি? দিন সংখ্যা। এখানে কিন্তু এটা প্রত্যহ সময়, হ্যাঁ, এটা প্রত্যহ সময়। আর আরেকটা কি দেওয়া আছে? দিন সংখ্যা দেওয়া আছে, দিন সংখ্যা মানে ডে, ডে দেওয়া আছে, ডি ফর ডে। এবার এদের আমরা একটা ইকুয়েশনে ফেলতে পারি। কি? আমরা জানি M1 D1, এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে? M1 D1 T1 সমান M2 D2 T2। এখানে আরেকটা জিনিস অ্যাড হয়, ডাব্লু, কাজ অনেক সময় অ্যাড হয়। কাজ হলে কি হয়? ডাব্লু টুটা প্রথমে চলে আসে আর ডাব্লু1টা শেষে চলে যায়, ঠিক আছে? যদিও এই ডাব্লুটা আমাদের এখানে নেই, ডাব্লুটা এখানটা নেই, আমি তবুও লিখে দিলাম সুবিধার জন্য। তাহলে প্রথমে M1, প্রথমে লোক কত ছিল বলেছো? 8জন না? প্রথমে লোক 8জন। তারপর ডি, দিন কত লাগছিল? দিন লাগছিল 15 দিন। তারপরে টি মানে প্রত্যহ সময়, কতক্ষণ করে কাজ করছিল? 6 ঘন্টা করে, তাহলে 6। তারপর M2 মানে দ্বিতীয় ক্ষেত্রে লোক কত বলেই দিয়েছে, যে তাহলে 9জন টাইপিস্ট মানে লোক হচ্ছে এখানে 9জন, ঠিক আছে? D2টা আমাদের বের করতে হবে, D2টাকে D2 আকারে লিখে দিই। তারপর T2 মানে দ্বিতীয় ক্ষেত্রে সময়, প্রত্যহ সময় কত? 8 ঘন্টা করে কাজ করছে, তাহলে 8 দিয়ে গুণ করে দিই, কাটাকুটি করো, এই 8 আর এই 8 কেটে দাও, ঠিক আছে? 3 দিয়ে কাটলে এটা কত হবে? 3, 3 দিয়ে কাটলে কত হবে? 2, আবার 3 দিয়ে কাটলে কত হবে? 5। তাহলে D2 সমান আমরা কত পাবো? 5 দুয়ে 10, 5 দুয়ে 10, অর্থাৎ কত দিন সময় লাগবে? 10 দিন সময় লাগবে, ঠিক আছে? আশা করি সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, প্রথমেই নেক্সট অঙ্কে যাওয়ার আগে বলি, ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার করবে এবং প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগছে, ঠিক আছে? কারণ তোমাদের ফিডব্যাক, তোমাদের জন্যই ক্লাস, তোমাদের উপকারে লাগুক এটাই আমরা চাই, আর বিশেষ কিছু আমাদের চাওয়া পাওয়া নেই। তো তোমাদের ভালো লাগছে কি না সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। বলেছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু এর 12 গুণ। তাহলে লসাগু এবং গসাগু এর যোগফল বলে দিয়েছে 403। তাহলে একটি সংখ্যা 93 হলে অন্যটি কত? ভালো করে বোঝো। গসাগু মানে এইচসিএফ এটাকে যদি তুমি এক্স ধরো, আর এলসিএম মানে লসাগু, এটা কত? এটা কত বলে দিয়েছে? এলসিএম তো কত গুণ বলে দিয়েছে? লসাগুর কত গুণ? 12 গুণ। তার মানে এটা কত হবে না? 12x। দুটোর যোগফল কত হবে? 12x আর x করলে কত হবে? 13x। এইটা সমানই তো আমাদের বলে দিয়েছে, তাই না? লসাগু গসাগু যোগফল কত? 403, 403। তাহলে 13 দিয়ে কাটলে কত হবে? 3 13 39, আর 13 একে 13, তাহলে 31। তাহলে এক্স ইকুয়ালস টু কত? 31। তার মানে এই গসাগুটা কত? 31, আর লসাগু কত? 12 গুণিতক 31, 12 গুণিতক 31, তাই না? তাহলে কত হবে? 12 একে 12, 2 হাতে 1, 12 3 12 36 একে 37, 372। 372 লসাগু গসাগু পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি? প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিতক গসাগু, তাই না? আমরা কি জানি বলো তো? প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিতক গসাগু, এইচসিএফ। তাহলে প্রথম সংখ্যা কত? আমাদের তো একটা সংখ্যা বলে দিয়েছে, দেখো 93। তাহলে আমি 93 বসালাম। সেকেন্ডটা আমরা জানি না, সেকেন্ডটাই বেরোবে। এলসিএম কত? লসাগুতে এটা বের করেছি 372, আর এইচসিএফ গসাগু কত? গসাগু বেরিয়েছে 31, ঠিক আছে? এবার আমাদের কাজ হচ্ছে একটু কাটাকুটি করে দেওয়া।
তাহলে দেখো এইটাকে এটা দিয়ে কাটলে কত হবে, 3 দিয়ে যাবে, আর 3 দিয়ে একে কাটলে কত হবে 1, 3 2 6, 3 4 12। তাহলে সেকেন্ড সংখ্যাটা কত বেরোবে 124। দ্বিতীয়টা কত 124 হয়ে যাবে আমাদের আনসার। 124 কোথায় রয়েছে, অপশান এতে 124 রয়েছে। বোঝা গেছে আশা করি। চলো পরের অঙ্কে যা যাক। পরের অঙ্ক কি বলেছে, R% হার সরল সুদে n বছরের সুদ PNR হলে PNR/25 হলে আসল কত, তাই না? তাহলে দেখো আসল আমরা কি বলতে পারি, আচ্ছা তোমাদের একটু ভেঙে শেখাই, হ্যাঁ তারপর আসলটাকে আমি ধরে নিচ্ছি এইটা, কিচ্ছু অঙ্কটা নেই। আসল আমরা কি জানি, আসল গুণিতক সময়, সময় কত বলে দিয়েছে বলো তো, n বছর না, তাহলে আসল গুণিতক সময়। রেট অফ ইন্টারেস্ট কত, সুদের হার কত 8%, তার মানে আর বাই কত 100, এইটা সমানই মোট সুদ কত বলে দিয়েছে PNR ডিভাইডেড বাই 25, তাই না, ডিভাইডেড বাই 25। এবার দেখো এই 100কে 25-এ কাটলে কত হবে 4 না, আচ্ছা এই এন আর এই এন কেটে দাও, এই আর এই আর কেটে দাও, তাহলে আমার আসলটা কি পড়ে থাকবে, আসল মানে আমরা কি বলতে পারি, সমানের পরে কি পড়েছিল পি, আর এইদিকে 4, তাহলে এই 4টা যখন সম্মান ওই পারে চলে যাবে গুণ হয়ে যাবে না, তাহলে 4p হয়ে যাবে। তাহলে 4p হয়ে গেল আসল। 4p কোথায় রয়েছে, অপশন ডি এতে রয়েছে। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছো। যেহেতু তোমাদের হাতে সময় আছে অনেকটা সময় পরীক্ষায়, তো সেই সুতরাং বেশি মানে যাতে নির্ভুল কম হয়, মানে ভুলটা যাতে না হয় সেই জন্য একটু হাতে সময় নিয়ে করতে পারো, যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডিতে হাতে তোমাদের টাইম দিয়েছে। ওকে, অনেকে আছে বেশি শর্টকাট করতে গিয়ে একটু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, সুতরাং আমি বলবো যে যেহেতু হাতে সময় দিয়েছে গ্রুপ সিডি পরীক্ষাটা অন্তত একটু ভুল যাতে না হয় ধরে ধরে একটু এক্সপ্যান্ড করে হলেও করতে হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক বলছে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংরাজিতে পাশ করেছে, 85% ছাত্রছাত্রী গণিতে পাশ করেছে, আর 75% উভয় বিষয়ে পাস। আমি একটা তোমাদের ট্রিক শেখাবো, ঠিক আছে, আমি ভেন ডায়াগ্রামেও ব্যবহার করতে পারি, ভেন ডায়াগ্রাম দিয়ে অঙ্কটা করা যায়। তো আমি তোমাদের একটা সিম্পল মেথড শেখাই খুব ইজিলি, একটা দেখো প্রথমে দেখো ইংরাজিতে পাস, তাই না, ভালো করে বোঝো, হ্যাঁ খুব ইজিলি বোঝো, ইংলিশ আর কি একটা সাবজেক্ট আছে ম্যাথ, ইংলিশ আর ম্যাথ, চিন্তা করো এই দুটোই কিসে দেওয়া আছে, পাস দেওয়া আছে না, দুটোই পাস। ইংরাজিতে পাস কত 80%, আর 80%, আর গণিতে পাস কত 85%, 85%। আচ্ছা বোথ, বোথ মানে উভয়, উভয় এটাও কিসে দেওয়া আছে, পাসেই দেওয়া আছে। দেখো উভয় বিষয়ে পাস করে 75, উভয় বিষয়ে পাস 75। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দুটো দল, দুটো দল, ঠিক আছে, দুটো দল করছি তোমাদের বোঝার সুবিধার জন্য, প্রথম দল আর দ্বিতীয় দল। এটা কিন্তু খুব মানে কনসিয়াসলি শোনো, এরকম অঙ্ক অনেকের ভুল যায়, ঠিক আছে, আর ভুল যাবে না, এটা মেথডটা একটু মনে রাখো। প্রথম দল আর দ্বিতীয় দল, প্রথম দলে সবসময় এরা দুজন যেহেতু পাশে সাবজেক্ট সিঙ্গেল সাবজেক্টে পাস পাস দেওয়া আছে, এদের যোগ করে দাও, 80 আর 80 আছে 160, 165, 165 এরা হলো। দ্বিতীয় দলে সব সময় 100 পড়ে থাকবে, কি থাকবে 100 পড়ে থাকবে, ঠিক আছে। এবার দেখতে হবে উভয়টা কিসে দেওয়া আছে, উভয়টা কিসে দেওয়া আছে গো, পাশে দেওয়া আছে, তাই না, উভয়টা পাশে দেওয়া আছে তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই পাশ পাশ মিলে যাচ্ছে, মিলে গেলে কি হয়, মিলে গেলে এদের সাথে আর বসবে না। যেমন ধরো একটা জিনিস তোমাদের বলি, ধরো ম্যাগনেট, আমরা চুম্বক জানি, চুম্বকের একই মেরু বা সমমেরু কি দুজনে বিকর্ষণ করে, তাই না, তার মানে দেখো এটাও পাস আর এরা দুজনেও পাস, তাহলে এই পাসটা মানে বোধটা এদের কাছে আর আসবে না, চলে যাবে কোথায়, দ্বিতীয় দলে, বুঝা গেছে, দ্বিতীয় দলে। তাহলে এটা হবে কত, হবে 175, 100 আর 75 যোগ করলে হবে কত 175। এবার এদের এটাও দেখো পার্সেন্টেজ, আর এইটাও কিন্তু পার্সেন্টেজ। এবার চিন্তা করো এদের দুজনের গ্যাপটা কত,
175 165 গ্যাপ কত? গ্যাপটা হচ্ছে 10%। এবার বলবে যে স্যার এটা তাহলে কি বেরোচ্ছে? এটা হচ্ছে বোথ ফেল, এটা হচ্ছে বোথ ফেল। এবার বলবো স্যার ফেলটা কোথা থেকে চলে এলো? ফেলটা কোথা থেকে চলে এলো? আমাদের তো বোথ পাস বলে দিয়েছিল, উভয় বিষয়ে পাস বলে দিয়েছে 75। দেখো অঙ্কটা তোমাদের বোঝাচ্ছি বলে এতটা করতে হচ্ছে, অঙ্কটা কিন্তু ব্রেনেই ক্যালকুলেশন হয়ে যায় তোমরা যদি শুধু ধারণাটা ক্লিয়ার রাখো। ঠিক আছে, দেখো আমাদের বোথ উভয় পাস বলে দিয়েছিল 75, তাহলে আমাদের এখানে একটা তথ্য দিয়েছিল উভয় বিষয়ে ফেল করেছে কজন? 40 জন। তার মানে আমরা যদি বোথ ফেলের পার্সেন্টেজটা বের করে নিই তাহলে অঙ্কটা খুব ইজিলি করতে পারি। তাহলে বোথ ফেলের পার্সেন্টেজটা কত বের করলাম আমরা? 10%। আচ্ছা দেখো তো এই 10% মানেই 40 জন নয়? 40 জন তো উভয় বিষয় ফেল করেছে। তার মানে 10% যদি 40 জন হয় তাহলে 100% কত হবে গো? মোটটা কত? 400। মোটটা কত? 400। তাহলে এটাই আমাদের উত্তর, মোট ছাত্রছাত্রী কত? 400। এবার বলবে যে স্যার আপনি আর একটা নিয়ম শিখিয়ে দিন। এটা তো বোথ বোথ মিলে গেল, মানে বোথ পাশে আছে, সাবজেক্টগুলো পাশে বলে দিয়েছিল। এবার একটা জিনিস বলে রাখি, অঙ্কটা কিন্তু হয়ে গেছে, শুধু তোমাদের অ্যাডিশনালি একটা জিনিস বোঝাতে চাইছি, সেটা হচ্ছে যদি উভয় বিষয় মানে এই যে বোথ কথাটা এখানে পাস বলে দিয়েছিল বলে এই প্রথম দলে বসলো না, যদি এটা ফেল বলে দিত তাহলে কি হতো? এটা যদি ফেল বলে দিত তাহলে কিন্তু প্রথম দলে বসতো, তাহলে কিন্তু দ্বিতীয় দলে শুধু 100ই পড়ে থাকতো। দেখবে তোমরা ম্যাজিকটা দেখে নাও। ধরো এই অঙ্কটা আমি একটু অ্যাডিশনালি আমাদের ধরো অঙ্কটা তোমাদের আমার কথার সাথে মিলছে কিনা একটু দেখে নাও। ধরো প্রথম দল, ভালো করে বুঝো, প্রথম দল আর সেকেন্ড দল, হ্যাঁ প্রথম দল। আচ্ছা দেখো আমাদের ধরো অঙ্কটাতে বলে দিল ইংরাজিতে পাস বলে দিল 80%, আর অঙ্কে পাস বলে দিল 85%, আর আমাদের বলে দিল উভয় বিষয়ে ফেল বলে দিল 10%। তাহলে এই পঁচাত্তরটা আনসারে বের করতে পারছো কিনা দেখে নাও তো। দেখো প্রথম দলে কে থাকবে? এরা দুজন যখন পাশে পাশে আছে দুজন একই থাকবে। তাহলে 80 আর 85 যোগ করলে কত? 165। ওকে, এবার আমি তোমাদের একটু আগে বললাম না, এই অঙ্কের ক্ষেত্রে যখন 10%টা বোধ ফেলে বলে দিয়েছে, উভয়টা যখন ফেলে বলে দিয়েছে, তার মানে এরা দুজন পাশে ছিল, বোধটা ফেলে বলে দিয়েছে, তাহলে এটা কিন্তু এদের দলেই চলে যাবে, মানে বিপরীত মেরু আকর্ষণ করে, তাই না? আর সেকেন্ড দলে সবসময় 100 থাকবে। তাহলে এদের দুজনের যোগফল কত বলো তো? 175%, তাই না? 175%। আর সেকেন্ড দলে শুধু 100%, তার মানে এদের গ্যাপটা কত? 75% হচ্ছে না? এই 75%টা কি? বোথ পাস, বোথ পাস। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, যদি বুঝতে পারো তো অবশ্যই একটা লাইক দিও এবং জানাবে, কমেন্টসে জানাবে। না বুঝতে পারলেও জানাবে, আমি আবার কোনো অঙ্কে এই জিনিসটাকে আরও এক্সপ্যান্ড করে বোঝাবো। চলো নেক্সট অঙ্কে দেখা যাক। পরের অঙ্ক বলেছে এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে। যদি আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করে থাকে তাহলে 4% লাভ হতো। তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত? আমরা যদি জাস্ট অঙ্কটা এক লাইনে করতে চাই তাহলে আমরা কি করব? 24 গুণিতক দুজনের গ্যাপ কত? 3%, তাই না? তাহলে 100/3 সমান কাটাকুটি করলে 8, এটা উত্তর কত হয়ে যাবে? 800। এবার বলবে স্যার কি করে হলো তো বুঝতে পারলাম না। আমি আসি তো, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাদের একটা সংখ্যা রেখা শেখাই, হ্যাঁ। ধরো এখানে একটা লাইন টানলাম, এইটা ধরো সিপিতে আছে, সিপি সবসময় কততে থাকে গো বাবু? 100%-এ থাকে না? এবার প্রথমটা দেখো বলেছে প্রথমটাই 5% লাভে, তাহলে 5% লাভ মানে যাবে কোথায়? 105%, তাই না? 105-এ চলে এলো। এটা প্রথমটা, তাই না? দ্বিতীয়টা কি বলেছে? 8% লাভ। দ্বিতীয়টা যদি 8% লাভ হয় তার মানে এটা আরও কতটা যাবে? এখানে আরও বাড়বে। তাহলে এইটা কত? 8% লাভ মানে 108%। তাহলে এইটা কত? সেকেন্ড। এইটা হচ্ছে সেকেন্ড, তাই না? এবার একটা জিনিস বাবা ভালো করে বোঝো, এদের দুজনের গ্যাপ, তাহলে এইখানের পজিশন আর এইখানের পজিশন, এই দুটো পজিশনের গ্যাপ কত? এই দুটো পজিশনের গ্যাপ পার্সেন্টেজের দিক থেকে কত? 108% থেকে 105% বাদ দিলে কত? 3%, না? তাহলে 3% মানেই তো 24। 3% মানেই তো 24, এই তো বলেছে আরও 24 টাকা বেশি দাম পেত। তার মানে এবার 100% করলে কত হবে? 100% করলে হবে তোমার 800। ঠিক আছে,
আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখানে অ্যাডিশনালি আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে রাখি, যখন দেখবে দুটোই লাভে আছে তাই না, তার মানে বিয়োগ করে দেবে। এই যে 8% আর 5% দুটোই লাভে আছে, তাহলে বিয়োগ করে দাও 3%, তাহলে 3 দিয়ে ভাগ করে আর সিপিতে চলে যাচ্ছ, 100তে চলে যাচ্ছ। এবার কোনো অঙ্কে যদি একটা লাভ আর একটা লসে থাকে তাহলে কী হবে বলো তো, তাদের দুজনকে যোগ করে দিতে হবে। হ্যাঁ, তার কারণ তাদের গ্যাপটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই অ্যাডিশনাল অঙ্কটায় এই সেম অঙ্কে যদি আমাদের বিক্রয় মূল্য বলতো তাহলে অঙ্কটা কিভাবে করতাম সেটাও শিখিয়ে দিই। ধরো এই অঙ্কটাই দিল, শুধু আমাদের ক্রয় মূল্য না আছে, বিক্রয় মূল্য বের করতে বললো। ওকে, এবার বলবে স্যার এখানে তো বিক্রয় মূল্য দুটোতে আছে, একটা 5% লাভ আর একটা 8% লাভ, তাহলে কোনটা নেব? সব সময় কিন্তু প্রথমটা নেবে, ঠিক আছে, প্রথমটা। তাহলে বিক্রয় মূল্য কত বলো তো? বিক্রয় মূল্য কিভাবে করতে হবে? আচ্ছা 24, আমরা 24টাকে নিলাম। এই 24টা আছে কততে? দুজনের গ্যাপ মানে কত? 8% আর 5%-এর গ্যাপ কত? 3%, তাহলে 3-এ আছে। আমরা যাব কোথায়? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 5% প্রফিট। তাহলে 5% প্রফিট মানে কত টাকায় বিক্রি করবে? 105-এ। তাহলে এই 105 দিয়ে গুণ করে দেবে। 3কে 24 দিয়ে গুণ করলে 8, তাহলে 840 টাকা হয়ে যাবে। 840 টাকা হয়ে যাবে তোমার কি এই অঙ্কের ক্ষেত্রে বিক্রয় মূল্য। আশা করি সকলকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কে কি আছে দেখা যাক। বলেছে, পরের অঙ্ক বলেছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 8 ঘন্টায়, আর স্রোতের অনুকূলে সে একই দূরত্ব যায় 6 ঘন্টায়। তাহলে স্থির জলে নৌকা এবং স্রোতের গতিবেগের অনুপাত কি হবে? ঠিক আছে, ভালো করে বোঝো। এখানে গতিবেগ বলেনি, এখানে বলে দিয়েছে সময়। আচ্ছা তোমাদের বোঝানোর জন্য আমি একটু করি, নাহলে তো শর্টে অঙ্কটা আমি যদি করি, শর্টে অঙ্কটা হবে 8 আর 6 ডিভাইডেড বাই 2 আর 8 মাইনাস 6 ডিভাইডেড বাই 2। তাহলে কত হবে? 8 এ 6 14, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7। 7:8 থেকে 6 বাদ দিলে 2, 2কে 1 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে এটাই হয়ে যাবে 7:1 আনসার। এবার বলে স্যার একটু এক্সপ্যান্ড করে বোঝান। আমি ঠিক আছে, আমি তোমাদের এক্সপ্যান্ড করে বোঝাচ্ছি। দেখো, যখন একটা জিনিস খেয়াল রাখবে, আমি তোমাদের বোঝার জন্য অনুকূল, হ্যাঁ, তাহলে দেখো অনুকূলে কি আর প্রতিকূলে কি। প্রতিকূলে ভালো করে বোঝো, অনুকূলে সময় বলে দিয়েছে তাই না, সময় বলে দিয়েছে কত বলো তো? অনুকূলে সময় বলে দিয়েছে 6 ঘন্টা। অনুকূলে বলে দিয়েছে 6 ঘন্টা, প্রতিকূলে বলে দিয়েছে 8 ঘন্টা। একটা জিনিস খেয়াল রাখবে, সেটা কি? সেটা হচ্ছে যার গতিবেগ বেশি তার কিন্তু সময় কম লাগবে তাই না। তাহলে এই 8টা চলে যাবে এইখানে, তাহলে 8, আর এর 6টা চলে আসবে এখানে 6। অর্থাৎ আমরা অনুকূলে গতি পেয়ে গেলাম 8 আর প্রতিকূলে গতি পেয়ে গেলাম 6। অবশ্যই এগুলো রেশিও ফর্মে থাকবে। ঠিক আছে, এবার অনুপাত যেহেতু চেয়েছে, তাহলে সবসময় নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের মধ্যে বড় কে? বড় হবে সবসময় নৌকা। তাহলে বড় বের করার নিয়ম হচ্ছে এইটা, দুজনের যোগফল, মানে বড় বের করার নিয়ম হচ্ছে যোগফল যুক্ত বিয়োগফল বাই 2। এই যে যোগফল মানে যোগফলটা কত পেলাম? অনুকূল মানে কি তোমরা জানো তো? নৌকা, নৌকা যুক্ত স্রোত। আর প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে নৌকা বিযুক্ত স্রোত, তাই না? তার মানে চিন্তা করো, তাহলে নৌকা যুক্ত স্রোত 8 আর নৌকা যুক্ত স্রোত মাইনাস স্রোত সমান হচ্ছে 6। তাহলে দুজনের যোগফল 8, দুজনের বিয়োগফল 6। তাহলে বড়টা মানে নৌকাটা কত হবে? এটা কি? এটা হচ্ছে নৌকা, বড়টা হচ্ছে নৌকা, আর এটা হচ্ছে স্রোত। ঠিক আছে, ছোটটা হচ্ছে স্রোত। তাহলে স্রোত এবং নৌকা, অর্থাৎ বড় বের করার নিয়ম কি? বড় বের করার নিয়ম হচ্ছে যোগফল বাই 2, আর ছোটর বের করার নিয়ম হচ্ছে বিয়োগফল বাই 2। বোঝা গেছে? চলো পরের অঙ্কে যা যাক। পরের অঙ্ক কি বলেছে দেখো। পরের অঙ্ক বলেছে 6,000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ আর দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান। তাহলে অংশ দুটি কি কি? আচ্ছা দেখো, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। তাহলে ফার্স্ট পার্ট, ঠিক আছে, ফার্স্ট পার্ট, এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে,
সেকেন্ড। ভালো করে চিন্তা করো তো, প্রথম অংশ কি বলেছে 10% হারে 2 বছর, তাহলে 10% হারে 2 বছর, ঠিক আছে। আর এইটা, আর সেকেন্ড পার্টটা কি বলেছে 4% করে ক বছর, 10 বছর, এই দুটো সমান। তাহলে যদি 10% করে 2 বছর হয়, তার মানে কত পার্সেন্ট হচ্ছে গো, কত পার্সেন্ট হচ্ছে বাবু, 20% হচ্ছে না। তারপর আর 4% করে যদি 10 বছর হয়, 10 বছর হয়, তাহলে কত পার্সেন্ট হচ্ছে, 40%, তাই না। এই দুটো অ্যাকচুয়ালি সমান, তাই না, এই দুটো তো সমান বলে দিয়েছে। তার মানে আমরা যদি এটাকে রেশিও করি, কত হবে, 1:2 হবে না, 1:2, অর্থাৎ প্রথমটার 1 ভাগ আর দ্বিতীয়টার 2 ভাগ। এবার আমাদের 6,000 টাকাটাকে ভাঙো, তাহলে 6,000 টাকা আমাদের তো দুটো অংশ চেয়েছে, তার মানে এই দুটো যোগফল কত, 1 আর 2 যোগ করলে কত, 3, 3 ভাগের মধ্যে প্রথমটা, তাহলে প্রথমটা কত হবে, 6,000 গুণিতক 1/3, তাহলে করলে কত হবে, এটা 2,000, তাই না, একে 2,000। আর দ্বিতীয়টা অটোমেটিক্যালি একই রকমভাবে করতে পারো, 6,000 গুণিতক 2/3, করলে কত হবে, এটা 3 দিয়ে এটা কাটলে 2,000, 2,000, তাহলে 2 দুগুণে 4,000। তাহলে 6,000 টাকাটাকে আমরা ভেঙে কি পেলাম, একটা 2,000 আর একটা 4,000। আশা করি সংখ্যার অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এইভাবে তোমরা করবে, নাহলে এক্স ধরে করতে গেলে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, ওকে, খুবই বড় হয়ে যাবে। তাহলে তার পরের অঙ্ক দেখা যাক। অঙ্কটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক বলেছে যে 5টি ক্রমিক জোড় সংখ্যার গড় বলে দিয়েছে 36। তাহলে পরবর্তী 5টি ক্রমিক বিজোড় সংখ্যা যদি অন্তর্ভুক্ত করা হয়, যোগ করা হয়, তাহলে সবগুলোর গড় কত। ভালো করে বোঝো, অঙ্কটা খুব ভালো। পরপর 5টা সংখ্যা দেখো, 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যার গড় আমাদের বলেছে 36, তার মানে সবসময় মাঝখানেরটাই হয়ে যাবে গড়, মাঝখানেরটাই গড় হয়ে যাবে, ঠিক আছে, মাঝখানেরটা কি হবে, গড়। তাহলে যেহেতু জোড় সংখ্যা, তার মানে তার আগের কত, এটা হবে 34, এটা কত হবে 32, তারপরেরগুলো এটা হবে 38, আর তারপরে কত হবে, এটা 40, পেলাম। এবার একটা তথ্য বলে দিয়েছে, পরবর্তী 5টা ক্রমিক বিজোড় সংখ্যা, আবার 5টা সংখ্যা নিয়ে নাও, 1, 2, 3, 4, 5, তাহলে 40-এর পরে পরবর্তী মানে বিজোড় সংখ্যা মানে কত, 41, এটা কত 43, এটা কত, এটা কত 45, এটা কত 47, আর এটা কত 49। এবার এই সবগুলো সংখ্যার গড় আমাদের বের করতে হবে, গড় বের করতে হবে। তাহলে আমরা আরও শর্টে করব। অনেকে কি করবে, এই সব সংখ্যাগুলোকে যোগ করে তাকে 10, 5 5 10, 10 দিয়ে ভাগ করলেও উত্তর বেরিয়ে আসবে, কোনো সমস্যা নেই। আমরা কি করব, এদের দুজনের মাঝখানগুলো নেব, এইখানের গড় কত, এইটা, এদের গড় কত, এইটা। চিন্তা করো, এই সবগুলোর গড় চেয়েছে না, তাহলে কি করব আমরা, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। ভালো করে বোঝো, এই অর্থাৎ জোড় সংখ্যাগুলোর গড় 36, বিজোড় সংখ্যাগুলোর গড় 45, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, এটাই আনসার হয়ে যাবে। 5 6 11 1, 4 4 8, 81/2 সমান ফাইনাল আনসার কত হবে, 40.5, 40.5। কোথায় আছে সেটা, অপশান সি। দেখো তোমরা বুঝতে পেরেছো কি না, ঠিক আছে। তারপরের অঙ্কে আমরা যাই। দেখো বলেছে, কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছায়, মানে 10 মিনিট দেরিতে পৌঁছায়। আবার 5 কিলোমিটার অর্থাৎ স্পিড যদি বেড়ে যায়, তাহলে সে আগে চলে যায়, কতক্ষণ আগে চলে যায়, 5 মিনিট আগে চলে যায়। তাহলে তার কত দূর যেতে তাকে হবে, অর্থাৎ ডিস্টেন্সটা কিন্তু চেয়েছে। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ভালো করে বোঝো, ভালো করে অঙ্কটা বোঝো। দেখো, স্পিড স্পিড ঠিক আছে, আর টাইম, স্পিড আর টাইম, স্পিড যার বেশি সময় তার কম, ঠিক আছে। যখন প্রথমে স্পিড কত 4, ঠিক আছে, সে আর টাইমটা কত, আর দ্বিতীয় ক্ষেত্রে স্পিড কত 5, তাহলে আমরা স্পিড থেকে যখন টাইমে যাব তখন কী হয়ে যাবে, আমি একটু আগে শেখালাম না, যার স্পিড বেশি তার সময় কম লাগবে, তাহলে টাইমে চলে যাও, তাহলে এটা 5 আর এটা কত 4, এটা 4। আচ্ছা এবার চিন্তা করো তো, এখানে একটা জিনিস,
যখন 4 কিলোমিটার স্পিডে যায় তাহলে 10 মিনিট দেরিতে পৌঁছয়, কি বলে দিয়েছে 10 মিনিট বিলম্বে পৌঁছয়, তাই না? আর প্রথমটা, আর 5 কিলোমিটার গেলে ভালো করে বোঝো, 5 কিলোমিটার গেলে 5 কিলোমিটার গেলে কত, 5 মিনিট আগে পৌঁছায়, তার মানে 5 মিনিট আগে মানে -5। আর 4 কিলোমিটার স্পিডে গেলে কি হবে, 4 কিলোমিটার হলে কত হবে, 10 মিনিট, 10 মিনিট বিলম্বে পৌঁছায়। এবার চিন্তা করো তাহলে এদের দুজনের মধ্যে গ্যাপ কত, এটা 15 মিনিট, 15 মিনিট, তাই না? তাহলে চিন্তা করো এই 15 মিনিট আর এখানে কত, ক ভাগ, 1 ভাগ, এদের গ্যাপ কত, 1 ভাগ। তা আমরা বলতে পারি 1 ভাগ মানেই কত, 15 মিনিট, 1 ভাগ মানেই 15 মিনিট। ঠিক আছে, তাহলে আমার গন্তব্যস্থলের দূরত্ব যে কোনো একটা বের করে নিতে পারো। এই 4 ভাগ মানে কত হবে, 4 ভাগ মানে কত, তাহলে 4 ভাগ মানে 4 × 15, তাহলে মোট কত হচ্ছে 60 মিনিট, 60 মিনিট, 60 মিনিট। ওকে, এবার চিন্তা করো 60 মিনিট বেরিয়ে গেল। আর তোমরা যদি এইটাকে নিতে চাও, যদি এইটাকে নিতে চাও তাহলে 5×15 কত হবে, 75 মিনিট, 75 মিনিট। ঠিক আছে, দরকার নেই, যে কোনো একটা ধরে করলেই হবে, আমরা 60 মিনিটটা নিলাম। এবার আমরা দূরত্ব বের করতে চাইছি, ভালো করে বোঝো দূরত্ব সূত্র কি, আমরা দূরত্ব কি জানি বলো তো, স্পিড, দূরত্ব সমান স্পিড ইনটু টাইম, তাই না? স্পিড ইনটু টাইম, স্পিড কত গো, স্পিড আমরা তো এইটা নিচ্ছি, ঠিক আছে, স্পিড 5 নিই, স্পিড 5, টাইম কত, টাইম কত 60, টাইম হচ্ছে 60, যেখানে স্পিড 5 ছিল এর টাইমটা কত 60, তাহলে 60। এবার একটা জিনিস চিন্তা করো, যেহেতু অঙ্কগুলো মিনিটে ছিল তাহলে আমার এই উত্তরটা যেটা বেরোবে সেই এটা, এই যে 60টা মিনিটে বেরিয়েছিল, কিন্তু আমাকে ঘন্টায় করে নিতে হবে 60 দিয়ে ভাগ করে, তাহলে এই 60 60 কেটে দিলে তাহলে 5 হয়ে যাবে আনসার। তাহলে ফাইনাল আনসার কত হবে, 5 কিলোমিটার, 5 কিলোমিটার হয়ে যাবে আনসার। 5 কিলোমিটার কোথায় রয়েছে, অপশান এ। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্ক কি বলেছে, বলেছে a প্লাস বি 25 আর a মাইনাস বি 7, তাহলে এ আর বি এর মধ্য সমানুপাতিটা আমাদের বের করতে বলেছে। তাহলে মধ্য সমানুপাতি বের করার আগে আমাদের কি করতে হবে, এ আর বি মানটা বের করতে হবে, তাই না? তাহলে দেখো বড়টা কি করে বের করতে হয়, বড়টা, তাহলে বড়, বড় বের করার নিয়ম কি, যোগফল আর বিয়োগ, বিয়োগ মানে বিয়োগফল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে 25 আর 7 বলছে 12, 32, 32কে 2 ভাগ করলে 16, এটা কত হবে 16। আর ছোটটা কি পাবো, ছোটটা কি করে পাবো বলো তো, 25 মানে যোগফল থেকে বিয়োগফল বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করো, 25 থেকে 7 বাদ দিলে 18কে 2 দিয়ে ভাগ করলে 9, তাহলে এদের দুজনের মধ্য সমানুপাতি, তাই না? মধ্য সমানুপাতি মানে কি, মাঝখানে বসবে, তাহলে মধ্য সমানুপাতির নিয়ম হচ্ছে রুট ওভার অফ সংখ্যা দুটোর গুণফল, মানে 16 × 9, তাহলে 16 মানে 4 পাবো আর 9 মানে 3 পাবো, তাহলে 3 4 12 হয়ে যাবে এদের কি, মধ্য সমানুপাতি। তাহলে 12টা কোথায় রয়েছে, অপশান এ তে রয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখো সিম্পলিফিকেশানের অঙ্ক বলতে পারো, খুব ভালো অঙ্ক। দেখো আমি তোমাদের বোঝাই, 99.1 যুক্ত 99.2 যুক্ত 99.3 যুক্ত 99.4 যুক্ত, এত বড় অঙ্কটা পরীক্ষায় টোকার দরকার নেই, বোঝাচ্ছি বলে তোমাদের টুকছি, ভালো করে দেখো, তোমরা পরীক্ষায় টুকতে যাবে না। এখানে দেখো একটা জিনিস খেয়াল রাখো, আচ্ছা আমরা 99.1 এই কথাটাকে কি করতে পারি বলো তো, এই ভগ্নাংশ মানে 1/7 অংশটা ভগ্নাংশ, তো 99টা তো পূর্ণ সংখ্যা, তাহলে ভগ্নাংশটা যদি প্রকৃত সংখ্যা হয়, প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে আমরা তাকে ভেঙে দিতে পারি, আমরা কি লিখতে পারি, 99 যুক্ত 1/7। ওকে, তার এখানে 99 কটা রয়েছে, এখানে 1 2 3 4 5 6, 6টা 99 আছে, তাহলে আমরা কি করব, 6টা 99 আগে গুণ করে দেবো। ওকে, এবার চিন্তা করো, এবার আমার থাকবে কত, সবগুলোর নিচেই তো ফ্র্যাকশনস কত 7,
বোঝার সুবিধার জন্য একটা লাইন করছি দেখো। তার মানে কি পড়ে রইল 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 5/7 আর 6/7 6/7। এই লাইনটাও করা দরকার ছিল না। 6×9 = 54 4 5 6×9 = 54 59। দেখো 594 পেলাম। এবার আমরা কি করব, এদের এলসিএম করলে কত হবে? 7 হবে। উপরে সবগুলোকে যোগ করলে কত হবে? উপরে যোগ করলে 6 5 11 5 6 5 11 11 4 15 15 3 18 18 3 21। তাহলে 7 দিয়ে 21কে কাটলে কত? 3। তাহলে দেখো 594 সঙ্গে 3 যোগ করলে কত হবে? 597 হয়ে গেল আনসার। 597 কোথায় রয়েছে? অপশান ডি এতে রয়েছে। তাহলে আমি তোমাদের বোঝার জন্য এই দুটো লাইন করলাম, তোমরা কিন্তু করতে যেও না। তোমরা কি করবে? ডাইরেক্ট যতগুলো সংখ্যা 99টাকে ভেঙে নাও, 6টা 99 আছে। আর উপরে দেখো 1 2 3 4 5 6 সবগুলোকে যোগ করলে 21 ডিভাইডেড বাই 7, যেহেতু 7টা সবার রয়েছে, কাটাকুটি করলে 3, অর্থাৎ ওই 99কে 6 দিয়ে গুণ করে 3 যোগ করে দিলেই আনসার বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে তার পরের অঙ্কটা যাওয়া যাক। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যেহেতু হাতে আমাদের সময় কম, তোমরা কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য কেরিয়ার প্লাসের এই যে স্টাডি মেটেরিয়ালগুলো কালেক্ট করতে পারো। যারা ইচ্ছুক তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ওকে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক কি বলেছে? একটি পরীক্ষায় 42 জন শিক্ষার্থীর গড় নম্বর 64। পরে দেখা গেছে তিনজন শিক্ষার্থী নম্বর যথাক্রমে 64, 42 এবং 26 এই নম্বরের পরিবর্তে 72, 58 আর 44 বসে গেছে। ঠিক আছে, তাহলে ভালো করে চিন্তা করো। 64 জন ছিল, ঠিক আছে, 64 নম্বর গড় ছিল। তাহলে মোট ভালো করে বোঝো, 42 জনের 64 করে, যেটা ভুল। আচ্ছা, এই যে 64 এটা তো ভুল, তাহলে এই ভুলটাকে আগে নাও। ঠিক আছে, এদের কত ভুল করে কত রেজাল্ট বেরিয়েছিল, টোটালটা কত বেরোবে? 4 দুগুণে 8, 4 4 16, 16 8 দুগুণে 16, 16 16 32, 32 আর 2 32 34 26 88। ঠিক আছে, তাহলে 42 64 আমরা গুণ করে কত পেলাম? 2688। এটা হচ্ছে 42 জন ছাত্রছাত্রীর মোট নম্বর। ঠিক আছে, এবার চিন্তা করো, এখানটা যেটা রয়েছে যে 64, 42 আর 26, ঠিক আছে, এটা ঠিক হওয়ার কথা, মানে এদেরটা বাদ দিয়ে দিয়েছে, এদেরটা নেয়নি, তাহলে এদেরটা নিয়ে নাও, যোগ করে দাও। নেওয়া মানে যোগ করে নেওয়া। তাহলে 6 2 8, 8 4 12, 12 2 হাতে 1 3, 3 4 7, 7 6 13, 7 6 13 132। ঠিক আছে, তাহলে যোগ করে দাও। 10 1 8 3 11, 12 থেকে 1 7 8, তাহলে দেখো 2820। এবার চিন্তা করো, এই যে 72, 58 আর 44, এটা নিয়ে নিয়েছে, কিন্তু ভুল করে নিয়েছে, মানে এটা নেওয়া উচিত ছিল না, বা এটা নেওয়া দরকার ছিল না। তার মানে এদের যোগফলটা আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে না? এটা এখন ওই যে 2820 রয়েছে, এখানে এখনো ভেজাল ঢুকে আছে, ভুল ঢুকে আছে। ঠিক আছে, ভুলটা কত? এই তিনটে যোগফল ঢুকে আছে, তাহলে এদের তিনজনের যোগ করো। তাহলে 8 4 12, 12 8 4 12 দিয়ে 12 দিয়ে 14, 4 হাতে 1 1 5 5 10 7 17 174। এটা কি রয়েছে? এটা ভুল আছে, তাহলে একে বাদ দিয়ে দাও। তাহলে 6 4, তাহলে 400 41 174। আচ্ছা, এক সেকেন্ড, 26 একটা 1820, তাহলে 26 46, তাহলে এটা 26 46। ঠিক আছে, এই ভুলটা বাদ দিয়ে আমরা যেটা পেলাম এইটা। এবার চিন্তা করো, এটা তো টোটাল, এটা হচ্ছে সঠিক টোটাল। এটা কত? সঠিক টোটাল। তাহলে কত জনের সঠিক? 42 জনের সঠিক। তার মানে আমাদের কি করতে হবে? এই 42 দিয়ে একে কি করতে হবে? ভাগ করতে হবে।
ঠিক আছে, 42 ভাগ করো, কাটাকুটি করো, তাহলে 6 দিয়ে কাটলো 6 7 42, 6 দিয়ে কাটলে 4 6 24, আর 4 6 24, আর এখানে 6 কে 6, তাহলে 7 দিয়ে কাটলে কত পাবো, 7 দিয়ে কাটলে 63, ঠিক আছে। তাহলে আমার সঠিক গড়টা কত হলো, সঠিক গড় রয়ে গেল 63, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এখানে একটা জিনিস খেয়াল করবে, যেটা ভুল গড় দেওয়া আছে সেই ভুল গড়টাকে গুণ করে আগে ভুল সমষ্টিটা বের করবে, বের করে যেগুলো নেওয়া উচিত ছিল সেগুলোকে যোগ করবে, আর যেগুলো নিয়েছে ভুল করে সেগুলোকে বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে টোটাল অর্থাৎ সংশোধিত টোটাল বা সমষ্টিটা বের করবে, সেটাকে যে মোট সংখ্যা সেটা দিয়ে ভাগ করলেই গড়টা পেয়ে যাবে, যেটা সঠিক গড়। ওকে, চলো পরের অঙ্কটা দেখা যাক। বলেছে যে একটি নির্দিষ্ট গতিতে একটি ট্রেন 9 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, ঠিক আছে, আর 21 সেকেন্ডে 120 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, একটা খুঁটিকে অতিক্রম করা, এই যে 9 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করছে, তার মানে কি ট্রেনের দৈর্ঘ্যটা ক্রস করছে, তাই না? তাহলে 9 সেকেন্ড আর 21 সেকেন্ড এদের গ্যাপ কত, গ্যাপ হচ্ছে তোমার 12 সেকেন্ড। তার মানে চিন্তা করো 12 সেকেন্ডে কত যাচ্ছে, 12 সেকেন্ডে যাচ্ছে 120 মিটার, 120 মিটার, ঠিক আছে। তাহলে এবার চিন্তা করো আমরা বের করব কি, আমরা বের করব যে 120 মিটার আমাদের চেয়েছে ট্রেনটার দৈর্ঘ্য মানে কত, 9 সেকেন্ডে কত যায়, ঠিক আছে, 12 সেকেন্ডে যাচ্ছে 180, যদি 1 সেকেন্ডে যায় তাহলে 1 সেকেন্ডে কত হবে, 180 কে 15 হবে, ঠিক আছে, 15 মিটার। এবার 9 সেকেন্ডে কি বলে দিয়েছে, খুঁটিকে অতিক্রম করে, তাহলে কোনো খুঁটিকে যখন অতিক্রম করে তার মানেই তো ট্রেনের দৈর্ঘ্য ক্রস করে, 9 সেকেন্ড মানে কত, তাহলে 9 15 135, 135 হয়ে যাবে, এটাই আনসার, এটাই ট্রেনের দৈর্ঘ্যটাকে ক্রস করছে। তাহলে 135 কোথায় রয়েছে, অপশান সি এতে রয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার বলবে যে স্যার এখানে ডাইরেক্ট কেন বিয়োগ করলেন, ভালো করে একটু দেখে নাও। দেখো 9 সেকেন্ডে যখন ক্রস করছে, 9 সেকেন্ডে যখন ক্রস করছে তখন শুধু শুধু কি ট্রেনটা ক্রস করছে, কিন্তু যখন 21 সেকেন্ডে ক্রস করছে তার মানে কি ট্রেন ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, বা কি এখানে সেতু, ব্রিজ, তাই না, এটা ব্রিজ, ঠিক আছে, এটা ব্রিজ ক্রস করছে। তাহলে এদের দুজনের গ্যাপ কত, এদের দুজনের গ্যাপ হচ্ছে 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডেই মানে কতটা ক্রস করছে, 180, সেই জন্য 12 সেকেন্ডে 180, 1 সেকেন্ডে 15, তাহলে নিজের দৈর্ঘ্য ক্রস করবে কত, 9 সেকেন্ডে, সেই জন্য 9 সেকেন্ডে কত যাবে, 135। তাহলে সঠিক উত্তর কোথায়, অপশান সি। ওকে, পরের অঙ্কটা দেখো। দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, ঠিক আছে। দেখো এই অঙ্কটা কি বলেছে, যে 1/56, 1/72, 1/90, 1/110 আর 132 এইভাবে আছে। আচ্ছা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু লাইন করছি, দেখো। আচ্ছা 156কে 1/56কে আমরা এটা লিখতে পারি 7 × 8, 27 ঠিক আছে। তারপরে কি লিখতে পারি, 8 9 72 লিখতে পারি। তারপর 90টাকে কি লিখতে পারি, 9 10 90। তারপরে কি লিখতে পারি, 10 আর 11। তারপরে কি লিখতে পারি, 1/11 × 12। এবার বলো স্যার এগুলো লিখলেন কেন, এত লেখার দরকার ছিল না, তোমাদের বোঝাবো বলে লিখেছি, নাহলে তো এক লাইনে অঙ্ক হয়ে যাবে। দেখো এইটাকে আমরা কি করব, এই যে 1/56কে আমরা এটা লিখতে পারি কি, দেখো 1/7 - 1/8, এটাকে দেখো তো বোঝো। তাহলে 7 8 লসাগু কত হবে, 7 8 লসাগু 56, 56কে 7 ভাগ করলে 8, আর 56কে 8 ভাগ করলে 7, তাহলে এটা আমরা কি পাই, 1/56 পাই না। এই 1/56 অর্থাৎ এই পুরো অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে এই 1/7, ভালো করে বোঝো, 1/7 - 1/8। আবার পরের অংশটাকে লিখতে পারি প্লাস 1/8 - 1/9। আবার পরের অংশ লিখতে পারি 1/9 - 1/10, ঠিক আছে। তারপর কি লিখতে পারি 1/10 - 1/11 প্লাস 1/11 - 1/12।
এবারে দেখো এই একের মাইনাস একের আট এইটাতে সবগুলো কেটে যাচ্ছে, তাই না? সবগুলো মাইনাস প্লাস কেটে যাচ্ছে, তাহলে আমার রয়েছে কত? 1/7 মাইনাস 1/12, এইটাই রয়েছে আমার। ঠিক আছে, ওইটাই রয়েছে। তাহলে এইটার এলসিএম করে দিলেই আমার অঙ্কটা শেষ হয়ে যাবে। দেখো তাহলে আমার করব কি করে? 7 বারম কত? 84। 7 বারম 84, লসাগু যেহেতু যাবে না গুণ করে দিতে হয়, তাহলে এখানে 12 মাইনাস 7 করলে কত হবে? 5, 7 5 12 হয়, তাহলে 5/84। 5/84 কোথায় রয়েছে? অপশান সি। বোঝা গেছে আশা করি। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্ক কি বলেছে? অশোক আর কিরণ, অশোক আর কিরণ কত দুজন মিলে একটা কাজ করে, কত বলেছে? একটি কাজ 10 ঘন্টায় করে, অশোক কিরণ 10 ঘন্টায়, কিরণ আর রোহান 15 ঘন্টায়, আর অশোক আর রোহান 12 ঘন্টায়। তাহলে একা কে কারটা চেয়েছে? কিরণেরটা চেয়েছে। দেখো দেখো প্রত্যেকেই দুটো দুটো করে কাজ আছে, না? এখানেও অশোক, আবার শেষেও অশোক, কিরণও দুটো আর রোহানও দুটো। তাহলে আমরা কি করব? দেখো যখন ডবল ডবল থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি অশোক, অশোক আর কি কি রয়েছে? কিরণ আর কি? রোহান, রোহান। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সবগুলো নিয়মটা ভালো করে দেখে নাও। উপরে সবগুলোর গুণফল, ঠিক আছে? তাহলে 10, তারপর 15, তারপরে 12। নিচে কি হবে? প্রত্যেকের গুণফলের যোগফল, প্রত্যেকের গুণফলের যোগফল। ঠিক আছে, 10কে 12 দিয়ে গুণ করলে কত? 120। ঠিক আছে, তারপর 15কে 12 দিয়ে গুণ করলে কত? 180। আর 12কে 10 দিয়ে গুণ করলে কত? সরি, 15কে 10 দিয়ে গুণ করলে কত? 150। তাহলে আমরা পেলাম কি? পেলাম উপরে 10, উপরে 10 গুণিতক 15 গুণিতক 12, নিচে যোগ করো 12 আর 180 যোগ করলে 300 আর 150 450। ঠিক আছে, 450। এই শূন্য শূন্য কেটে দাও। 15 দিয়ে 45 কাটলে 3 15 45, 3 দিয়ে 12কে কাটলে কত হবে? 4। তাহলে আমার পেলাম কত? 4। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি? যদি এখানে এখানে একটা কিন্তু 2 আছে, খেয়াল রাখবে, যেহেতু প্রত্যেকে দুটো করে নাম, তার মানে আমরা ওই দুইটাকে তুলে দিলে আমরা কি বলতে পারি? অশোক, অশোক, কিরণ, কিরণ আর রোহান। আমি কিন্তু দুইটা তুলে দিচ্ছি, দুইটা কোথায় যাবে বলো তো? নিচে চলে আসবে। মানে নিচে চলে এলে কি হয়ে যাবে? নিচে চলে এলে হয়ে যাবে এই দুইটা একে কি করতে হবে? 2 গুণিতক 4, 2 গুণিতক 4 মানে কত হবে? এটা 8 হবে। ওকে, তার মানে তিনজন মিলে কাজ করে কত ঘন্টায়? 8 ঘন্টায়। তিনজন মিলে কাজ করছে 8 ঘন্টায়, কিন্তু আমার চেয়েছে এটা কার? কিরণের, কিরণেরটা চেয়েছে। তার মানে দেখতে হবে কিরণ বাদে বাকি দুজন কোথায় রয়েছে। দেখো শেষে এই যে অশোক আর রোহান যেটা কাজ করছিল 12 ঘন্টা, তাহলে 12টা বাদ দিতে হবে, তাই না? তাহলে কিরণটা কি করে বেরোবে? কিরণটা বেরোবে তিনজনের থেকে বাকি দুজনেরটা বাদ, অর্থাৎ বাকি দুজনের মানে 12। তাহলে উপরে গুণফল 12 গুণিতক 8 আর নিচে বিয়োগফল মানে 12 বিযুক্ত 8। ওকে, তাহলে আমরা কি পাবো? 12 গুণিতক 8 ডিভাইডেড বাই 12 থেকে 8 বাদ দিলে 4, এটা কাটলে 2 24। তাহলে আমার কিরণেরটা কত বেরোবে? 24। তাহলে 24 কোথায় রয়েছে? 24 ঘন্টাটা অপশান সি এতে রয়েছে। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। একটা জিনিস খেয়াল রাখবে, যখন প্রত্যেকে ডবল করে থাকে তখন তখন কিন্তু একটা 2 থাকবে, ওই 2টা কিন্তু এইদিকে যখন চলে আসবে তখন ডবল হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলেছে? সমানুপাতি। আমি সমানুপাতির একটা অঙ্ক একটু আগে করিয়েছি। আমরা কি জানি? প্রথম বাই দ্বিতীয়। প্রথম মানে কি? প্রথম মানে √6 বাই দ্বিতীয়টা কত? √8 সমান তৃতীয়টা কত? √21, চতুর্থটা কত? জানি না, চতুর্থটা আমরা জানি না। এখানে একটা জিনিস খেয়াল করো, √6টাকে আমরা কি করব? ভেঙে দেব। √6কে ভেঙে দিলে কত হয়? রুটের একটা জিনিস খেয়াল রাখবে, √6 মানে কত? √3 গুণিতক √2। কেন? ধরো একটা জিনিস শিখিয়ে দিই, তোমাদের অ্যাডিশনালি ধারণাটা রাখতে হবে, পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন পড়ে যায়। ধরো 2√3 গুণিতক
শুধু √3, ঠিক আছে, √3 না করে আমি √2 করছি, √2 করছি। এখানে রুটের বাইরে কি আছে, কিছু নেই, মানে 1 আছে। সবসময় গুণ করার সময় বাইরে বাইরে, রুটের বাইরে বাইরে গুণ, রুটের ভিতরে ভিতরে গুণ। তাহলে আমরা কি পাবো, এটা 2কে 1 দিয়ে গুণ করলে 2, আর রুটের ভিতরে ভিতরে কত, 3 আর 2 আছে, 3 দুগুণে 6, তাহলে এটা হয়ে যাবে আমাদের আনসার। এখানেও √6টাকে ভাঙলে কত হবে, যেহেতু √6টা রুটের ভিতরে ছিল, 3 দুগুণে 6, দুটোকেই ভিতরে রাখতে হবে। √8 মানে কত, √8 মানে ভালো করে চিন্তা করো, 2, √8 মানে কত হবে, √8 মানে হয়ে যাবে 2√2। কেন 2√2 আমি একটু বোঝাই তোমাদের। দেখো, √8 যখন আছে তার মানে কি 2 × 2 × 2, তাহলে এই প্রথম দুটোর জন্য রুটটা 2 বেরিয়ে চলে এলো, কিন্তু সেকেন্ড রুটটার জন্য বেরোতে পারলো না। তার মানে আমরা কি বলতে পারি, 2√2। তারপরে কি রয়েছে, 21 মানে √3 × √7, ঠিক আছে। আর নিচে আমার স্টার্ট। এবার কাটাকুটি করে দাও, এই √3 আর এই √3 কেটে দাও, এই √2 এই √2 কেটে দাও। তাহলে আমরা কি বলতে পারি, চতুর্থ সমানুপাতি কত হবে, এখানে নিচে কত ছিল, এখানে একটা নিচে ছিল দেখো, এখানে 2 ছিল, আর এখানে √7 ছিল, তাই না, √7 ছিল। তাহলে আমাদের ফাইনাল আনসারটা কত হবে, ফাইনালে কোণাকুণি এরা গুণ হবে, তাহলে 2√7, 2√7 কোথায় রয়েছে, 2√7টা অপশান বি এতে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো, কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আমরা প্রিভিয়াস একটা ক্লাস পার্ট 1 অর্থাৎ প্র্যাকটিস সেট 1 করিয়েছি, সেটা অবশ্যই দেখবে। সেটা দেখার পর পার্ট 2 অর্থাৎ প্র্যাকটিস সেট 2, এটাও কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের অনেক কিছু ধারণা ক্লিয়ার হবে, পরীক্ষায় তোমাদের কিন্তু এটা সাপোর্ট দেবে, ঠিক আছে। তাহলে দেখো, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভেচ্ছা জানাই ক্লাসে যোগদান করার জন্য, এবং আরও একটা বিষয়, প্রত্যেকে কিন্তু ক্লাসটা লাইক শেয়ার করবে যাদের ভালো লাগবে, এবং অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আগামীতে তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই কামনায় রইল। সকলকে গুড বাই, টাটা।